নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা। সেকালে হুগলি ব্রাঞ্চ স্কুলের হেডমাস্টার বাবু বিদ্যালয়ের রত্ন বলিয়া যে তিনটি ছেলেকে নির্দেশ করিতেন, তাহারা তিনখানি বিভিন্ন গ্রাম হইতে প্রত্যহ একরোষ পথ হাঁটিয়া পড়িতে আসিত। তিনজনের কি ভালোবাসাই ছিল! এমন দিন ছিল না যেদিন এই তিনটি বন্ধুতে স্কুলের পথে ন্যাড়া বটতলায় একত্র না হইয়া বিদ্যালয়ে প্রবেশ করিত। তিনজনেরই বাড়ি ছিল হুগলির পশ্চিমে। জগদীশ আসিত সরস্বতীর পুল পার হইয়া দিগ্রা গ্রাম হইতে, এবং বনমালী ও রাসবিহারে আসিত দুইখানি পাশাপাশি গ্রাম কৃষ্ণপুর ও রাধাপুর হইতে। জগদীশ যেমন ছিল সবচেয়ে মেধাবী, তাহার অবস্থাও ছিল সবচেয়ে মন্দ। পিতা একজন ব্রাহ্মণ পণ্ডিত, যজমানি করিয়া বিয়া পৈতা দিয়াই সংসার চালাইতেন। বনমালীরা সঙ্গতিপন্ন জমিদার। তাহার পিতাকে লোকে বিত্তশালী ব্যক্তি বলিয়াই জানিত, অথচ পল্লীগ্রামের সরল জীবনযাত্রা নির্বাহ করিতেন। রাসবিহারীদের অবস্থাও বেশ সচ্ছল। জমি জমা, চাষবাস, পুকুর বাগান, পাড়াগাঁয়ে যাহা থাকিলে সংসার চলিয়া যায় সবই ছিল। এই সকল থাকা সত্ত্বেও যে ছেলেরা কোনো শহরে বাসা ভাড়া না করিয়া ঝড় নাই, জল নাই, শীত গ্রীষ্ম মাথায় পাতিয়া এতটা পথ হাঁটিয়া প্রত্যহ বাটি হইতে বিদ্যালয়ে যাতায়াত করিত, তাহার কারণ তখনকার দিনে কোনো পিতামাতাই ছেলেদের এই ক্লেশ স্বীকার করাটাকে ক্লেশ বলিয়াই ভাবিতে পারিতেন না, বরঞ্চ মনে করিতেন এতটুকু দুঃখ না করিলে সরস্বতী ধরা দিবেন না। তা কারণ যাই হোক, এমনি করিয়াই ছেলে তিনটে এন্ট্রান্স পাশ করিয়াছিল। বটতলায় বসিয়া ন্যাড়া বটকে সাক্ষী করিয়া তিন বন্ধুতে প্রতিদিন এই প্রতিজ্ঞা করিত, জীবনে কখনো তাহারা পৃথক হইবে না, কখনো বিবাহ করিবে না, এবং উকিল হইয়া তিনজনেই একটা বাড়িতে থাকিবে। টাকা রোজগার করিয়া সমস্ত টাকা একটা সিন্ধুকে জমা করিবে এবং তাই দিয়া দেশের কাজ করিবে। এই তো গেল ছেলেবেলার কল্পনা। কিন্তু যেটা কল্পনা নয়, সত্য, সেটা অবশেষে কিরূপ দাঁড়াইল তাহাই সংক্ষেপে বলিতেছি। বন্ধুত্বের প্রথম পাকটা এলাইয়া গেল বিএ ক্লাসে। কলিকাতায় কেশব সেনের তখন প্রচণ্ড প্রতাপ, বক্তৃতার বড় জোর। সে জোর পাড়াগাঁয়ের ছেলে তিনটি হঠাৎ সামলাইতে পারিল না, ভাসিয়া গেল। গেল বটে, কিন্তু বনমালী এবং রাসবিহারী যেরূপ প্রকাশ্যে দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম সমাজভুক্ত হইল, জগদীশ সেরূপ পারিল না, ইতস্তত করিতে লাগিল। সে সর্বাপেক্ষা মেধাবী বটে, কিন্তু অত্যন্ত দুর্বল চিত্ত। তাহাতে তাহার ব্রাহ্মণ পণ্ডিত পিতা তখনও জীবিত ছিলেন, কিন্তু ও দুটির সে বেলায় ছিল না। কিছুকাল পূর্বে পিতার পরলোক প্রাপ্তিতে বনমালী তখন কৃষ্ণপুরের জমিদার এবং রাসবিহারী তাহাদের রাধাপুরের সমস্ত বিষয়াশয়ের একচ্ছত্র সম্রাট। অতএব অনতিকাল পরেই এই দুই বন্ধু ব্রাহ্ম পরিবারে বিবাহ করিয়া বিদুষী ভার্যা লইয়া গৃহে ফিরিয়া আসিলেন। কিন্তু দরিদ্র জগদীশের সে সুবিধা হইল না। তাহাকে যথাসময়ে আইন পাশ করিতে হইল এবং এক গৃহস্থ ব্রাহ্মণের 11 বছরের কন্যাকে বিবাহ করিয়া অর্থোপার্জনের নিমিত্ত এলাহাবাদে চলিয়া যাইতে হইল। কিন্তু যাহারা রহিলেন, তাহাদের যে কাজ কলিকাতায় নিতান্ত সহজ মনে হইয়াছিল, গ্রামে ফিরিয়া তাহাই একান্ত কঠিন ঠেকিল। বউ মানুষ শ্বশুরবাড়ি আসিয়া ঘোমটা দেয় না, জুতা মৌজা পরিয়া রাস্তায় বাহির হয়। তামাশা দেখিতে 5খানা গ্রামের লোক ভিড় করিয়া আসিতে লাগিল, এবং গ্রাম জুড়িয়া এমনি একটা কদর্য হৈ হৈ শুরু হইয়া গেল যে একান্ত নিরুপায় না হইলে আর কেহ স্ত্রী লইয়া সেখানে বাস করিতে পারে না। বনমালীর উপায় ছিল, সুতরাং সে গ্রাম ছাড়িয়া কলিকাতায় আসিয়া বাস করিল এবং একমাত্র জমিদারের উপর নির্ভর না করিয়া ব্যবসা শুরু করিয়া দিল। কিন্তু রাসবিহারীর অল্প আয়, কাজে সে নিজের পিঠের উপর একটা এবং বিদেশি ভার্যার পিঠের উপর একটা কুলা চাপা দিয়া কোনো মতে তাহার দেশের বাটিতেই একঘরে হইয়া বসিয়া রহিল। অতএব এই তিন বন্ধুর একজন এলাহাবাদে, একজন রাধাপুরে আর একজন কলিকাতায় বাসা করাই আজীবন অবিবাহিত থাকিয়া এক বাড়িতে বাস করিয়া এক সিন্ধুকে টাকা জমা করিয়া দেশ উদ্ধার করার প্রতিজ্ঞাটা আপাতত স্থগিত রহিল। এবং যে ন্যাড়া বটবৃক্ষ সাক্ষ্য ছিলেন, তিনি কাহারও বিরুদ্ধে
কোনো অভিযোগ উত্থাপন না করিয়া নীরবে মনে মনে বোধ করে হাসিতে লাগিলেন। এইভাবে অনেক দিন গেল। ইতিমধ্যে 3 বন্ধুর কদাচিৎ কখনো দেখা হইত বটে, কিন্তু ছেলেবেলার প্রণয়টা একেবারে তিরোহিত হইল না। জগদীশের ছেলে হইলে সে বনমালীকে সুসংবাদ দিয়া এলাহাবাদ হইতে লিখিল, তোমার মেয়ে হইলে তাহাকে পুত্রবধূ করিয়া ছেলেবেলায় যে পাপ করিয়াছি তাহার কতক প্রায়শ্চিত্ত করিব। তোমার দয়াতেই আমি উকিল হইয়া সুখে আছি, এ কথা কোনোদিন ভুলি নাই। বনমালী তাহার উত্তরে লিখিলেন, বেশ, তোমার ছেলের দীর্ঘজীবন কামনা করি, কিন্তু আমার মেয়ে হওয়ার কোনো আশাই নাই। তবে যদি কোনোদিন মঙ্গলময়ের আশীর্বাদে সন্তান হয় তোমাকে দিব। চিঠি লিখিয়া বনমালী মনে মনে হাসিল, কারণ বছর 2 পূর্বে তাহার অপর বন্ধু রাসবিহারীর যখন ছেলে হয় সেও ঠিক এই প্রার্থনাই করিয়াছিল। বাণিজ্যের কৃপায় সে এখন মস্ত ধনী, সবাই তাহার মেয়েকে ঘরে আনিতে চায়। 2 মাস 6 মাসের কথা নয়, 25 বৎসরের কাহিনী বলিতেছি। বনমালী প্রাচীন হইয়াছেন, কয়েক বৎসর হইতে রোগে ভুগিয়া ভুগিয়া এইবার শয্যা আশ্রয় করিয়া টের পাইয়াছিলেন আর বোধহয় উঠিতে হইবে না। তিনি চিরদিনই ভগবৎ পরায়ণ ও ধর্মবীরু, মরণে তাহার ভয় ছিল না। শুধু একমাত্র সন্তান বিজয়ার বিবাহ দিয়া যাইবার অবকাশ ঘটিল না মনে করিয়াই কিছু ক্ষুণ্ণ ছিলেন। সেদিন অপরাহ্নকালে হঠাৎ বিজয়ার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া বলিয়াছিলেন, মা, আমার ছেলে নেই বলে আমি এতটুকু দুঃখ করিনি। তুই আমার সব। এখনও তোর 18 বৎসর বয়স পূর্ণ হয়নি বটে, কিন্তু তোর এইটুকু মাথার উপর আমার এত বড় বিষয়টা রেখে যেতেও আমার এক বিন্দু ভয় হয় না। তোর মা নেই, ভাই নেই, একটা খুরু জ্যাঠা পর্যন্ত নেই, তবুও আমি নিশ্চয় জানি আমার সমস্ত বজায় থাকবে। শুধু একটা অনুরোধ করে যাই মা, জগদীশ যাই করুক আর যাই হোক, সে আমার ছেলেবেলার বন্ধু, তাকে ভালোবাসি, এই কথাটা ভুলিস নে মা। তার একটি ছেলে আছে, তাকে চোখে দেখিনি, কিন্তু শুনেছি সে বড় সৎ ছেলে। বাপের দোষে সে যেন না দণ্ডভোগ করে, এই আমার অনুরোধ। বিজয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিয়াছিল, বাবা, তোমার আদেশ আমি কোনোদিন অমান্য করব না। জগদীশ বাবু যতদিন বাঁচবেন তাকে তোমার মতোই মান্য করব, কিন্তু তার অবর্তমানে সমস্ত বিষয় মেছামেছি তার ছেলেকে কেন ছেড়ে দেব? তাকে তুমিও কখনো চোখে দেখোনি, আমিও দেখিনি। আর যদি সত্যি তিনি লেখাপড়া শিখে থাকেন, অনায়াসেই তো পিতৃঋণ শোধ করতে পারবেন। বনমালী মেয়ের মুখের বাণে চোখ তুলিয়া কহিয়াছিলেন, ঋণ তো কম নয় মা, ছেলে মানুষ, এ যদি না শুধতে পারে? মেয়ে জবাব দিয়াছিল, যে না পারে সে কুসন্তান বাবা, তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। বনমালী তাহার এই সুশিক্ষিতা তেজস্বিনী কন্যাকে চিনিতেন, তাই আর পীড়াপিড়ি করেন নাই। শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন, সমস্ত কাজকর্মে ভগবানকে মাথার উপর রেখে যা কর্তব্য তাই করো মা, তোমাকে বিশেষ কোনো আদেশ দিয়ে আমি আবদ্ধ করে যেতে চাইনি। বলিয়া ক্ষণকাল মৌন থাকিয়া কহিয়াছিলেন, জানিস মা বিজয়া, এই জগদীশ যখন একটা মানুষের মতো মানুষ ছিল, তখন তুই না জন্মাতেই সে তোকে তার এই ছেলেটির নাম করে চেয়ে নিয়েছিল। আমিও মা কথা দিয়েছিলাম। বলিয়া তিনি যেন উৎসুক দৃষ্টিতেই চাহিয়াছিলেন। তাহার এই কন্যাটি শিশুকালে মাতৃহীন হইয়াছিল বলিয়া তিনি তাহার পিতামাতা উভয়ের স্থান পূর্ণ করিয়াছিলেন। তাই বিজয়া পিতার কাছে মায়ের আবদার করিতেও কোনোদিন সংকোচ বোধ করে নাই। কহিয়াছিল, বাবা, তুমি তাকে শুধু মুখের কথাই দিয়েছিলে, তোমার মনের কথা দাওনি। কেন মা? তা দিলে কি একবার তাকে চোখের দেখা দেখতেও চাইতে না? বনমালী বলিয়াছিলেন, রাসবিহারীর কাছে যখন শুনেছিলাম ছেলেটি নাকি তার মায়ের মতোই দুর্বল, এমনকি ডাক্তারেরা তার দীর্ঘ জীবনের কোনো আশাই করেন না, তখন তাকে কাছে পেয়েও একবার আনিয়ে দেখতে চায়নি। এই কলকাতা শহরে কোন একটা বাসায় থেকে সে তখন বিয়ে পড়ত। তারপরে নিজের নানান অসুখে বিসুখে সে কথা আর ভাবিনি, কিন্তু এখন দেখছি সেটাই আমার মস্ত ক্ষতি হয়ে গেছে মা। তবু তোকে সত্য বলছি বিজয়া, সে সময় জগদীশকে তোর সম্বন্ধে আমার মনের কথাই দিয়েছিলাম। কিছুক্ষণ থামিয়া বলিয়াছিলেন, আজ জগদীশকে সবাই জানে একটা অকর্মণ্য জুয়ারি, অপদার্থ মাথাল, কিন্তু এই জগদীশই একদিন আমাদের সকলের চেয়ে ভালো ছেলে ছিল।
বিদ্যাবুদ্ধির জন্য বলছি না মা, সে অনেকেরই থাকে, কিন্তু এমন প্রাণ দিয়ে ভালোবাসতে আমি কাউকে দেখিনি। এই ভালোবাসায় তার কাল হয়েছে। তার অনেক দোষ আমি জানি, কিন্তু যখনই মনে পড়ে স্ত্রীর মৃত্যুতে সে শোকে পাগল হয়ে গেছে, তখন তোর মায়ের কথা স্মরণ করে আমি তো মা তাকে মনে মনে শ্রদ্ধা না করে পারিনি। তার স্ত্রী ছিলেন সতীলক্ষ্মী। তিনি মৃত্যুকালে নরেনকে কাছে ডেকে শুধু বলেছিলেন, বাবা, শুধু এই আশীর্বাদই করে যাই, যেন ভগবানের উপর তোমার অচল বিশ্বাস থাকে। শুনেছি নাকি মায়ের এই শেষ আশীর্বাদটুকু নিষ্ফল হয়নি। নরেন এইটুকু বয়সেই ভগবানকে তার মায়ের মতোই ভালোবাসতে শিখেছে। যে এ পেরেছে, সংসারে আর তার বাকি কি আছে মা? বিজয়া প্রশ্ন করিয়াছিল। এইটাই কি সংসারে সবচেয়ে বড় পাড়া বাবা? মরণ প্রতীক্ষায় বনমালীর দিন কাটিতেছিল। কন্যার প্রশ্নে তাহার শুষ্ক চক্ষু সজল হইয়া উঠিয়াছিল। দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া বলিয়াছিলেন, এইটিই সবচেয়ে বড় পাড়া মা। সংসারের মধ্যে, সংসারের বাইরে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় পাড়া আর কিছু নেই বিজয়া। তুমি নিজে কোনোদিন পারো আর না পারো, এ যে পারে তার পায়ে যেন মাথা পাততে পারো। আমিও মরণকালে তোমাকে এই আশীর্বাদ করে যাই। পিতৃবক্ষের উপর উপুর হইয়া পড়িয়া সেদিন বিজয়ার মনে হইয়াছিল কে যেন বড় মধুর, বড় উজ্জ্বল দৃষ্টি দিয়া তাহার পিতার বুকের ভিতর হইতে তাহার নিজের বুকের গভীর অন্তঃস্থল পর্যন্ত চাহিয়া দেখিতেছে। এই অভূতপূর্ব পরমাশ্চর্য অনুভূতি সেদিন ক্ষণকালের জন্য তাহাকে আবিষ্ট করিয়াছিল। বনমালী কহিয়াছিলেন, ছেলেটির নাম নরেন, তার বাপের মুখে শুনেছি সে ডাক্তার হয়েছে, কিন্তু ডাক্তারি করে না। এখন যদি এদেশে সে থাকত, এই সময়ে একবার তাকে আনিয়ে চোখের দেখা দেখে নিতাম। বিজয়া জিজ্ঞাসা করিয়াছিল, এখন তিনি কোথায় আছেন? বনমালী বলিয়াছিলেন, তার মামার কাছে, বর্মায়। জগদীশের এখন তো আর সব কথা গুছিয়ে বলবার ক্ষমতা নেই, তবু তার মুখের দুই একটা ভাষা ভাষা কথায় মনে হয় যেন সে ছেলে তার মায়ের সমস্ত সদ্গুণই পেয়েছে। ভগবান করুন, যেখানে যেমন করেই থাক, যেন বেঁচে থাকে। সন্ধ্যা হইয়াছিল। ভৃত্য আলো দিতে আসিয়া বিলাসবাবুর আগমন সংবাদ জানাইয়া গেলে বনমালী বলিয়াছিলেন, তবে তুমি নিচে যাও মা, আমি একটু বিশ্রাম করি। বিজয়া পিতার শিয়রের বালিশগুলি গুছাইয়া দিয়া পায়ের উপর শালকানি যথাস্থানে টানিয়া দিয়া আলোটা চোখের উপর হইতে আড়াল করিয়া দিয়া নিচে নামিয়া গেলে পিতার জীর্ণ বক্ষ ভেদিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িয়াছিল। সেদিন বিলাসের আগমন সংবাদে কন্যার মুখের উপর যে আরক্ত আবাটুকু দেখা দিয়াছিল, বৃদ্ধকে তাহা ব্যথাই দিয়াছিল। বিলাসবিহারী রাসবিহারীর পুত্র। সেই কলকাতা শহরে থাকিয়া বহুদিন যাবৎ প্রথমে এফএ এবং পরে বিয়ে পড়িতেছে। বনমালী সমাজ ত্যাগ করিয়া অবধি বড় একটা দেশে যাইতেন না, যদিচ ব্যবসায়ীর শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশীয় জমিদারি অনেক বাড়াইয়াছিলেন, কিন্তু সে সমস্ত তত্ত্বাবধানের ভার বাল্যবন্ধু রাসবিহারীর উপরেই ছিল। সেই সূত্রেই বিলাসের এ বাটিতে আসা যাওয়া আরম্ভ হইয়া কিছুদিন হইতে অন্য যে কারণে পর্যবসিত হইয়াছিল তাহা পরে প্রকাশ পাইবে। মাস দুই হইল বনমালীর মৃত্যু হইয়াছে। তাহার কলিকাতার এত বড় বাড়িতে বিজয়া এখন একা। তাহার দেশের বিষয় সম্পত্তির দেখাশোনা রাসবিহারী করিতে লাগিলেন এবং সেই সূত্রে তাহার এক প্রকার অভিভাবক হইয়াও বসিলেন, কিন্তু নিজে থাকেন গ্রামে। সেই জন্য পুত্র বিলাসবিহারীর উপরেই বিজয়ার সমস্ত খবরদারির ভার পড়িল। সেই তাহার প্রকৃত অভিভাবক হইয়া উঠিল। তখন এই সময়টাই প্রতি ব্রাহ্মণ পরিবারে সত্য, সুনীতি, সুরুচি এই শব্দগুলো বেশ বড় করিয়াই শিখানো হইত। কারণ বিদেশে পড়িতে আসিয়া হিন্দু যুবকেরা যখন পিতামাতার বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে, প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া এই সমাজের বাঁধানো খাতায় নাম লিখাইয়া বসিত, তখন এই শব্দগুলাই চারা দিয়া তাহাদের কাঁচা মাথা ঘাড়ের উপর সোজা করিয়া রাখিত, ঝুঁকিয়া ভাঙিয়া পড়িতে দিত না। তাহারা কহিত, যাহা সত্য বলিয়া বুঝিবে তাহাই করিবে। মায়ের অশ্রুজলই বলো আর বাপের দীর্ঘ নিঃশ্বাসই বলো, কিছুই দেখিবার শুনিবার প্রয়োজন নাই। ওসব দুর্বলতা সর্বপ্রযত্নে পরিহার করিবে, নচেত আলোকের সন্ধান পাইবে না। কথাগুলো বিজয়ও শিখিয়াছিল। আজ গ্রাম হইতে বিলাসবাবু বৃদ্ধ মাতাল জগদীশের মৃত্যু সংবাদ লইয়া আসিয়াছিলেন।
বিজয়ার সে পিতৃবন্ধু বটে, কিন্তু বিলাসবাবু যখনই বলিতে লাগিলেন কেমন করিয়া জগদীশ মদ খাইয়া মাতাল হইয়া ছাদের উপর হইতে পড়িয়া মরিয়াছে, তখন ব্রাহ্মধর্মের সুনীতি স্মরণ করিয়া বিজয়া এই দুর্বাগা পিতৃশোকার বিরুদ্ধে ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিতে বিন্দুমাত্র সংকোচ বোধ করিল না। বিলাস বলিতে লাগিল, জগদীশ মুখুজ্জে আমার বাবারও ছেলেবেলার বন্ধু ছিলেন, কিন্তু তিনি তার মুখ পর্যন্ত দেখতেন না। টাকা ধার করতে দুবার এসেছিল, বাবা চাকর দিয়ে তাকে ফটকের বার করে দিয়েছিলেন। তিনি সর্বদা বলেন, এইসব দুর্নীতিপরায়ণ লোকগুলোকে প্রশ্রয় দিলে মঙ্গলময় ভগবানের শ্রীচরণে অপরাধ করা হয়। বিজয়া সায় দিয়া কহিল, অতি সত্য কথা। বিলাস উৎসাহিত হইয়া বক্তৃতার ভঙ্গিতে বলিতে লাগিল, বন্ধুই হোক আর যেই হোক, দুর্বলতা বশে কোনো মতেই ব্রাহ্ম সমাজের চরম আদর্শকে ক্ষুণ্ণ করা উচিত নয়। জগদীশের সমস্ত সম্পত্তি এখন ন্যায়ত আমাদের। তার ছেলে পিতৃঋণ শোধ করিতে পারে ভালো, না পারে আইন মতো আমাদের এই দণ্ডেই সমস্ত হাতে নেওয়া উচিত। বস্তুত ছেড়ে দেবার আমাদের কোনো অধিকার নেই, কারণ এই টাকায় আমরা অনেক সৎকার্য করতে পারি। সমাজের কোনো ছেলেকে বিলাত পর্যন্ত পাঠাতে পারি, ধর্ম প্রচারে ব্যয় করতে পারি, কত কি করতে পারি, কেন তা না করব বলুন? তাছাড়া জগদীশবাবু কিংবা তার ছেলে আমাদের সমাজভুক্ত নয় যে তাকে দয়া করা আবশ্যক। আপনার সম্মতি পেলেই বাবা সমস্ত ঠিক করে ফেলবেন বলে আজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বিজয়া মৃত পিতার শেষ কথাগুলো স্মরণ করিয়া ভাবিতে লাগিল। সহসা জবাব দিতে পারিল না। তাহাকে ইতস্তত করিতে দেখিয়া বিলাস সজোরে প্রবল কণ্ঠে বলিয়া উঠিল, না না, আপনাকে ইতস্তত করতে আমি কোনো মতেই দেব না। দ্বিধা দুর্বলতা পাপ, শুধু পাপ নয়, মহাপাপ। আমি মনে মনে সংকল্প করেছি, তার বাড়িটাই আপনার নাম করে, যা কোথাও নেই, কোথাও হয়নি, আমি তাই করব। পাড়াগাঁয়ের মধ্যে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করে দেশের হতভাগ্য মূর্খ লোকগুলোকে ধর্মশিক্ষা দিব। আপনি একবার ভেবে দেখুন দেখি, এদের মূর্খতার জ্বালাতেই বিরক্ত হয়ে আপনার স্বর্গীয় পিতৃদেব দেশ ছেড়েছিলেন কিনা? তার কন্যা হয়ে কি আপনার উচিত নয় এই নোবেল প্রতিশোধ নিয়ে তাদেরই এই চরম উপকার করা? বলুন, আপনি একথার উত্তর দিন। বিজয়া বিচলিত হইয়া উঠিল। বিলাস দৃপ্ত স্বরে বলিতে লাগিল, সমস্ত দেশের মধ্যে একটা কত বড় নাম, কত বড় সাড়া পড়ে যাবে ভেবে দেখুন দেখি। হিন্দুদের স্বীকার করতেই হবে, সেবার আমার উপর। ব্রাহ্ম সমাজে মানুষ আছে, হৃদয় আছে, স্বার্থ ত্যাগ আছে। যাকে তারা নির্যাতন করে দেশ থেকে বিদায় করে দিয়েছিল, সেই মহাত্মার ওই মহিষী কন্যা তাদেরই মঙ্গলের জন্য এই বিপুল স্বার্থ ত্যাগ করেছেন। সমস্ত ভারতবর্ষময় একটা কি বিরাট মোরাল এফেক্ট হবে বলুন দেখি। বলিয়া বিলাসবিহারী সম্মুখে টেবিলের উপর একটা প্রচণ্ড চাপড় মারিল। শুনিতে শুনিতে বিজয়া মুগ্ধ হইয়া গিয়াছিল। বাস্তবিক এত বড় নামের লোভ সংবরণ করা 18 বছরের মেয়ের পক্ষে সম্ভব নয়। তথাপি পিতার কথাগুলি স্মরণ করিয়া সেই দ্বিধাবরে জিজ্ঞাসা করিল, তার ছেলের নাম শুনেছি নরেন্দ্র, এখন সে কোথায় আছে জানেন? জানি। হতভাগ্য পিতার মৃত্যুর পরে সে বাড়ি এসে এখন দেশেই আছে। আপনার সঙ্গে বোধহয় আলাপ আছে। আলাপ? ছি, আপনি আমাকে কি মনে করেন বলুন দেখি। বলিয়া বিজয়াকে একেবারে অপ্রতিভ করিয়া দিয়া বিলাসবাবু একটুখানি হাসিয়া কহিল, আমি তো ভাবতেই পারিনি যে জগদীশ মুখুজ্জের ছেলের সঙ্গে আলাপ করছি। তবে সেদিন রাস্তায় হঠাৎ একটা পাগলের মতো নতুন লোক দেখে আশ্চর্য হয়েছিলাম। শুনলাম সেই নরেন মুখুজ্জে। বিজয়া কৌতূহলী হইয়া কহিল, পাগলের মতো? শুনেছে নাকি ডাক্তার? বিলাসবাবু ঘৃণায় সর্বাঙ্গ কুঞ্চিত করিয়া কহিল, ঠিক পাগলের মতো। ডাক্তার? আমি বিশ্বাস করিনি। মাথায় বড় বড় চুল, যেমন লম্বা তেমনি রোগা। বুকের প্রত্যেক পাজরাটি বোধ করি দূর থেকে গোনা যায়। এই তো চেহারা, তালপাতার সেপাই। ছি! বস্তুত চেহারা লইয়া গর্ব করিবার অধিকার বিলাসের ছিল, কারণ সে বেঠে, মোটা এবং ভারী জোয়ান। তাহার বুকের পাঁজর বোমা মারিয়ে নির্দেশ করা যাইত না। সে আরও কি বলিতে যাইতেছিল। বিজয়া বাধা দিয়ে জিজ্ঞাসা করিল, আচ্ছা বিলাসবাবু, জগদীশবাবুর বাড়িটা যদি আমরা সত্যই দখল করিনি, গ্রামের মধ্যে কি একটা বিশ্রী গোলমাল উঠবে না? বিলাস জোর করিয়া বলিয়া উঠিল, একেবারে না। আপনি 5-7খানা গ্রামের মধ্যে এমন একজনও পাবেন না যার ওই মাতালটার উপর বিন্দুমাত্র সহানুভূতি ছিল।
আহা বলে এমন লোক ও অঞ্চলে নেই। একটু হাসিয়া কহিল, কিন্তু তাও যদি না হতো, আমি বেঁচে থাকা পর্যন্ত সে চিন্তা আপনার মনে আনাও উচিত নয়। কিন্তু আমি বলি, অন্তত কিছুদিনের জন্য আপনার একবার দেশে যাওয়া কর্তব্য। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? আমরা কখনোই তো সেখানে যাইনি। বিলাস জোর দিয়া কহিল, সেই জন্যই তো বলি আপনার যাওয়া চাই। প্রজাদের একবার তাদের মহারানীকে দেখতে দিন। আমার তো নিশ্চয়ই মনে হয় এই সৌভাগ্য থেকে তাদের বঞ্চিত করা অপরাধ। লজ্জায় বিজয়ার মুখ আরক্ত হইয়া উঠিল। সে আনত মুখে কি একটা বলিবার উপক্রম করিতেই বিলাস বাধা দিয়ে বলিয়া উঠিল, ইতস্তত করবার এতে কিচ্ছু নেই। একবার ভেবে দেখুন দেখি, কত কাজ সেখানে আপনার করবার আছে। একথা আজ আপনার মুখের উপরেই আমি বলতে পারি যে আপনার বাবা সমস্ত দেশের মালিক হয়েও যে কতকগুলো খেপা কুকুরের ভয়ে আর কখনো গ্রামে ফিরে গেলেন না, সে কি ভালো কাজ করেছিলেন? এই কি আমাদের ব্রাহ্ম সমাজের আদর্শ? এই যে কোনো সমাজেরই আদর্শ নয়, তাতে আর ভুল কি? বিজয়া ক্ষণকাল চুপ করিয়া তাকিয়া বলিল, কিন্তু বাবার মুখে শুনেছি আমাদের দেশের বাড়িতে বাস করবার উপযুক্ত নয়। বিলাস বলিল, আপনি হুকুম দিন, একবার বলুন সেখানে যাবেন, আমি 10 দিনের মধ্যে তাকে বাসের উপযুক্ত করে দেব। আমার উপর নির্ভর করুন, যাতে সে বাড়ি আপনার মর্যাদা সম্পূর্ণ বহন করতে পারে। আমি প্রাণপণে তার বন্দোবস্ত করে দেব। দেখুন, একটা কথা আমার বহুদিন থেকে বারবার মনে হয়, আপনাকে শুধু সামনে রেখে আমি কী যে করে তুলতে পারি তার বোধ করি সীমা পরিসীমা নেই। বিজয়াকে সম্মত করাইয়া বিলাস প্রস্থান করিলে সে সেইখানেই চুপ করিয়া বসিয়া রহিল। যাহা তাহার দেশ, সেখানে সে জন্মাবধি কখনো যায় নাই বটে, কিন্তু মাঝে মাঝে পিতার মুখে তাহার কত বর্ণনাই না শুনিয়াছে। দেশের গল্প করিতে তাহার উৎসাহ আনন্দ ধরিত না, কিন্তু তখন সে সকল কাহিনী তাহার কিছুমাত্র মনোযোগ আকর্ষণ করিতে পারিত না। যেমন শুনিত তেমনি ভুলিত। কিন্তু আজ কোথা হইতে অকস্মাৎ ফিরিয়া আসিয়া সেসব বিস্তৃত বিবরণ একেবারে আকার ধরিয়া তাহার চোখের উপর দেখা দিল। তাহার মনে হইতে লাগিল, তাহাদের গ্রামের বাড়ি কলিকাতার এই অট্টালিকার মতো বৃহৎ জমকালো নয় বটে, কিন্তু সেই তো তাহার 7 পুরুষের বাস্তুবিঠা। সেখানে পিতামহ পিতামহী, প্রপিতামহ প্রপিতামহী, তাদেরও বাপমা, এমন কত পুরুষের সুখে দুঃখে উৎসবে ব্যসনে যদি দিন কাটিয়া থাকে, তবে তাহারই বা কাটিবে না কেন? গলির সম্মুখে হাজরাদের তেতলা বাড়ির আড়ালে সূর্য অদৃশ্য হইল। এই লইয়া পিতার সঙ্গে তাহার কতদিন কত কথা হইয়া গেছে। তাহার মনে পড়িল, কত সন্ধ্যায় তিনি ওই ইজি চেয়ারটার উপর বসিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন, বিজয়া, আমার দেশের বাড়িতে কখনো এই দুঃখ পাইনি। সেখানে কোনো হাজরার তেতলা ছাদই আমার শেষ সূর্যাস্তটুকুকে এমন করে কোনো দিন আড়াল করে দাঁড়ায়নি। তুই তো জানিস নে মা, কিন্তু আমার যে চোখ দুটি এই বুকের ভেতর থেকে উকি মেরে চেয়ে আছে, তারা স্পষ্ট দেখতে পাচ্ছে আমাদের ফুলবাগানের ধারের ছোট্ট নদীটি এতক্ষণ সোনার জলে টলটল করে উঠেছে, আর তার পরপারে বাঁশবনের আড়াল থেকে সূর্যি ঠাকুর এখনও যায় যায় করেও গ্রামের মায়া কাটিয়ে যেতে পারেননি। ওই তো মা, গলির মোড়ে দেখতে পাচ্ছিস, দিনের কাজ শেষ করে ঘরপানে মানুষের স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু এই 10-12 হাত জমিটুকু ছেড়ে তাদের সঙ্গে যাবার তো আর একটুও পথ নেই। এমনি করে এই সন্ধ্যাবেলায় সেখানেও উল্টো স্রোত ঘরপানে বয়ে যেতে দেখেছি, কিন্তু তার প্রত্যেক গরু বাছুরটির গোয়ালঘরের পরিচয় পর্যন্ত জানতাম মা। বলিয়া অকস্মাৎ একটা অতি গভীর শ্বাস হৃদয়ের ভিতর হইতে মোচন করিয়া নীরব হইয়া থাকিতেন। যে গ্রাম একদিন তিনি ত্যাগ করিয়া আসিয়াছিলেন, এত সুখৈশ্বর্যের মধ্যেও যে তাহারই জন্য তাহার ভিতরটা কাঁদিতে থাকিত, ইহা যখন তখন বিজয়া টের পাইত। তথাপি একটা দিনের জন্য সে ইহার কারণ চিন্তা করিয়া দেখে নাই। কিন্তু আজ বিলাসবাবু সেই দিকে তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া চলিয়া গেলে পরলোকগত পিতৃদেবের কথাগুলো স্মরণ করিতে করিতে তাহার প্রচ্ছন্ন বেদনার হেতু অকস্মাৎ এক মুহূর্তেই তাহার মনের মধ্যে উদ্ভাসিত হইয়া উঠিল। কলিকাতার এই বিপুল জনারণ্যের মধ্যেও তিনি কিরূপ একাকী দিনযাপন করিয়া গেছেন, আজ তাহা সে চোখের উপর দেখিতে পাইয়া একেবারে ভয় পাইয়া গেল। এবং আশ্চর্য এই যে, যে গ্রাম, যে ভিটার সহিত তাহার জন্মাবধি পরিচয় নাই, তাহাই আজ তাহাকে দুর্নিবার শক্তিতে টানিতে লাগিল।
বহুকাল পরিত্যক্ত জমিদার বাটি বিলাসের তত্ত্বাবধানে মেরামত হইতে লাগিল। কলিকাতা হইতে অদৃষ্টপূর্ব বিচিত্র আসবাব সকল গরুর গাড়ি বোঝাই হইয়া নিত্য আসিতে লাগিল। জমিদারের একমাত্র কন্যা দেশে বাস করিতে আসিবেন। এই সংবাদ প্রচারিত হইবা মাত্র শুধু কেবল কৃষ্ণপুরের নয়, রাধাপুর, বজ্রপুর, দিগরা প্রভৃতি আশেপাশের ৫-৭টা গ্রামের মধ্যে হইচই পড়িয়া গেল। এমনই তো ঘরের পাশে জমিদারের বাস চিরদিনই লোকের অপ্রিয়। তাহাতে জমিদারের না থাকাটাই প্রজাদের অভ্যাস হইয়া গিয়াছিল। সুতরাং নতুন করিয়া তাহার বাস করিবার বাসনাটা সকলের কাছে একটা অন্যায় উৎপাতের মতো প্রতিভাত হইল। ম্যানেজার রাসবিহারীর প্রবল শাসনে তাহাদের দুঃখের অভাব ছিল না। আবার জমিদার কন্যার প্রত্যাবর্তনের শুভ উপলক্ষে সে যে কোন নূতন উপদ্রবের সৃষ্টি করিবে তাহা হাটে মাঠে ঘাটে সর্বত্রই এক অশুভ আলোচনার বিষয় হইয়া উঠিল। পরলোকগত বৃদ্ধ জমিদার বনমালী যতদিন জীবিত ছিলেন তখন দুঃখের মধ্যেও এই সুখটুকু ছিল যে কোনো গতিকে কলিকাতায় গিয়া একবার তাহার কাছে পড়িতে পারিলে কাহাকেও নিষ্ফল হইয়া ফিরিতে হইত না। কিন্তু জমিদার কন্যার বয়স অল্প, মাথা গরম। রাসবিহারীর পুত্রের সঙ্গে বিবাহের জনশ্রুতিও গ্রামে অপ্রচারিত ছিল না। তিনি ম্যাম সাহেব, ম্লেচ্ছ। সুতরাং অদূর ভবিষ্যতে রাসবিহারীর দৌরাত্ম্য কল্পনা করিয়া কাহারও মনে কিছুমাত্র সুখ রহিল না। পৈতাধারী ব্রাহ্মণেরও না, পৈতাহীন শূদ্রেরও না। এমনি ভয়ে ভাবনায় বর্ষাটা গেল। শরতের প্রারম্ভেই এক মধুর প্রভাতে মস্ত 2 ওয়েলার বাহিত খোলা ফিটনে চড়িয়া তরুণী জমিদার কন্যা শত নরনারীর সবাই কৌতূহল দৃষ্টির মাঝখান দিয়া হুগলিয়া স্টেশন হইতে পিতৃ পিতামহের পুরাতন আবাসস্থলে আসিয়া উপস্থিত হইলেন। বাঙালির মেয়ে, 18, 19, 20 পার হইয়া গেছে, তথাপি বিবাহ হয় নাই। সে প্রকাশ্যে জুতা মোজা পড়ে, খাদ্যাখাদ্য বিচার করে না, ইত্যাদি কুৎসা গ্রামের লোকেরা সঙ্গোপনে করিতে লাগিল। আবার জমিদারের নজর লইয়া একে একে দুইয়ে দুইয়ে আসিয়া নানা প্রকার আনন্দ ও মঙ্গল কামনা জানাইও যাইতে লাগিল। এমন করিয়া 5-6 দিন কাটিবার পরে সেদিন সকালবেলা বিজয়া চা পানের পর নিচের বসিবার ঘরে বিলাসবাবুর সহিত বিষয় সম্পত্তি সম্বন্ধে কথাবার্তাও কহিতেছিল। বেহারা আসিয়া জানাইল একজন ভদ্রলোক দেখা করিতে চান। বিজয়া কহিল, এইখানে নিয়ে এসো। এই কয়দিন ক্রমাগতই তাহার ইতর ভদ্র প্রজারা নজর লইয়া যখন তখন সাক্ষাৎ করিতে আসিতেছিল। সুতরাং প্রথমে সে বিশেষ কিছু মনে করে নাই। কিন্তু ক্ষণকাল পরে যে ভদ্রলোকটি বেহারার পিছনে ঘরে প্রবেশ করিল তাহার প্রতি দৃষ্টিপাত মাত্রই বিজয়া বিস্মিত হইল। তাহার বয়স বোধ করি 25-26 হইবে। লোকটি দীর্ঘাঙ্গ, কিন্তু তদনুপাতে হৃষ্টপুষ্ট নয়, বরঞ্চ কৃশ। বর্ণ উজ্জ্বল গৌর, গোফধারে কামানো, পায়ে ছুটি জুতা, গায়ে জামা নাই, শুধু একখানি মোটা চাদরের ফাঁক দিয়া শুভ্র পৈতার গোছা দেখা যাইতেছে। সে ক্ষুদ্র একটি নমস্কার করিয়া একখানা চেয়ার টানিয়া লইয়া উপবেশন করিল। ইতিপূর্বে যে কোনো ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে, শুধু যে নজরের টাকা হাতে লইয়া প্রবেশ করিয়াছে তাই নয়, তাহারা সবই কোনটার সহিত প্রবেশ করিয়াছে। কিন্তু এই লোকটির আচরণে সংকোচের লেশমাত্র নাই। তাহার আগমনে শুধু যে বিজয়াই বিস্মিত হইয়াছিল তাই নয়, বিলাসও কম আশ্চর্য হয় নাই। বিলাসের গ্রামান্তরে বাস হইলেও এদিকে সকল ভদ্রলোককেই সে চিনিত, কিন্তু এই যুবকটি তাহা সম্পূর্ণ অপরিচিত। আগন্তুক ভদ্রলোকটির প্রথমে কথা কহিল, বলিল, আমার মামা পূর্ণ গাঙ্গুলি মশাই আপনার প্রতিবেশী, পাশের বাড়িটি তার। আমি শুনে অবাক হয়ে গেছি যে তার পিতৃ পিতামহের কালের দুর্গাপূজা নাকি আপনি এবার বন্ধ করে দিতে চান। এর মানে কি? বলিয়া সে বিজয়ার মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিল। প্রশ্ন এবং তাহা জিজ্ঞাসা করার ধরনে বিজয়া আশ্চর্য এবং মনে মনে বিরক্ত হইল, কিন্তু কোনো উত্তর দিল না। তাহার উত্তর দিল বিলাস। সে রুক্ষস্বরে কহিল, আপনি কি তাই মামার হয়ে ঝগড়া করতে এসেছেন নাকি? কিন্তু কার সঙ্গে কথা করছেন সেটা ভুলে যাবেন না। আগন্তুক হাসিয়া একটুখানি জিভ কাটিয়া কহিল, সে আমি ভুলিনি এবং ঝগড়া করতেও আসিনি, বরঞ্চ কথাটা আমার বিশ্বাস হয়নি বলেই ভালো করে জেনে যেতে এসেছি। বিলাস বিদ্রুপের ভঙ্গিতে কহিল, বিশ্বাস হয়নি কেন? আগন্তুক কহিল, কেমন করে হবে বলুন দেখি? নিরর্থক নিজের প্রতিবেশীর ধর্মবিশ্বাসে আঘাত করবেন, এই বিশ্বাস না হওয়াই তো স্বাভাবিক। ধর্মমত লইয়া তর্ক বিতর্ক বিলাসের কাছে ছেলেবেলা হইতেই
অতিশয় উপাদেয়। সে উৎসাহে প্রদীপ্ত হইয়া প্রচ্ছন্ন বিদ্রূপের কণ্ঠে কহিল, আপনার কাছে নিরর্থক বোধ হলেই যে কারো কাছে আর অর্থ থাকবে না, কিংবা আপনি ধর্ম বললেই সকলে তাকে শিরোধার্য করে মেনে নেবে, তার কোনো হেতু নেই। পুতুল পুজো আমাদের কাছে ধর্ম নয়, এবং তার নিষেধ করাটাও আমরা অন্যায় বলে মনে করি নে। আগন্তুক গভীর বিস্ময়ে বিজয়ার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, আপনিও কি তাই বলেন নাকি? তাহার বিস্ময় বিজয়াকে যেন আঘাত করিল, কিন্তু সে ভাব গোপন করিয়া সে সহজ সুরেই জবাব দিল, আমার কাছে কি আপনি এর বিরুদ্ধ মন্তব্য শুনবার আশা করে এসেছিলেন? বিলাস সগর্বে হাস্য করিয়া কহিল, বোধ হয়, কিন্তু উনি তো বিদেশি লোক, খুব সম্ভব আপনাদের কিছুই জানেন না। আগন্তুক ক্ষণকাল নীরবে বিজয়ার মুখের প্রতি চাহিয়া থাকিয়া তাহাকেই কহিল, আমি বিদেশি না হলেও এই গ্রামের লোক নয় সে কথা ঠিক, তবুও আমি সত্যিই আপনার কাছে আশা করিনি। পুতুল পুজো কথাটা আপনার মুখ থেকে বার না হলেও সাকার নিরাকার উপাসনার পুরানো ঝগড়া আমি এখানে তুলব না। আপনারা যে ব্রাহ্ম সমাজের তাও আমি জানি, কিন্তু এ তো সে নয়। গ্রামের মধ্যেই একটি পূজা, সমস্ত লোক সারা বৎসর এই 3টি দিনের আশায় পথ চেয়ে বসে আছে। এই বলিয়া আরেকবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, গ্রাম আপনার, প্রজারা আপনার ছেলে মেয়ের মতো। আপনার আশার সঙ্গে সঙ্গে গ্রামের আনন্দ উৎসব শতগুণে বেড়ে যাবে, এই আশাই তো সকলে করে। কিন্তু তা না হয়ে এত বড় দুঃখ, এত বড় নিরানন্দ বিনা অপরাধে আপনার দুঃখী প্রজাদের মাথায় নিজে তুলে দেবেন, এই বিশ্বাস করা কি সহজ? আমি তো বিশ্বাস করতে পারিনি। বিজয়া সহসা উত্তর দিতে পারিল না। দুঃখী প্রজাদের নামে তাহার কোমল চিত্ত ব্যথায় ভরিয়া উঠিল। ক্ষণকালের জন্য কেহই কোনো কথা কহিতে পারিল না। শুধু বিলাসবাবু বিজয়ার সেই নিঃশব্দ স্নেহাদ্র মুখের প্রতি চাহিয়া ভিতরে ভিতরে উষ্ণ এবং উদ্বিগ্ন হইয়া তাচ্ছিল্যের ভঙ্গিতে বলিয়া উঠিল, আপনি অনেক কথা কইছেন, সাকার নিরাকারের তর্ক আপনার সঙ্গে করব, এত অপর্যাপ্ত সময় আমাদের নেই। তা সে চুলোই যাক, আপনার মামা একটি কেন 100টা পুতুল গড়িয়ে ঘরে বসে পুজো করতে পারেন, তাতে কোনো আপত্তিই নেই। শুধু কতকগুলো ঢাক ঢোল কাশি অহরাত্র ওর কানের কাছে পিটে ওকে অসুস্থ করে তোলাতেই আমাদের আপত্তি। আগন্তুক একটুখানি হাসিয়া কহিল, অহরাত্র তো বাজে না, তা সকল উৎসবে একটু হইচই গণ্ডগোল হয়, বলিয়া বিজয়াকে বিশেষ করিয়া উদ্দেশ করিয়া বলিল, অসুবিধে যদি কিছু হয় না হয় হলই, আপনারা মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার আপনি সইবেন না তো কে সইবে? বিজয়া তেমনি নিরুত্তরেই বসিয়া রহিল। বিলাস শ্লেষের শুষ্ক হাসি হাসিয়া বলিল, আপনি তো কাজ আদায়ের ফন্দিতে ছেলে মেয়ের উপমা দিলেন, শুনতেও মন্দ লাগলো না, কিন্তু জিজ্ঞাসা করি, আপনি নিজেই যদি মুসলমান হয়ে মামার কানের কাছে মহরম শুরু করে দিতেন, তার সেটা ভালো বোধ হতো কি? তা সে যাই হোক, বকাবকি করবার সময় নেই আমাদের। বাবা যে হুকুম দিয়েছেন তাই হবে। কলকাতা থেকে ওকে দেশে এনে মিচামিচি একরাশ ঢাক ডোল কাসর বাজিয়ে ওর কানের মাথা খেয়ে ফেলতে আমরা দেব না, কিছুতেই না। তাহার অভদ্র ব্যঙ্গ উৎসার আতিশয্যে আগন্তুকের চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বিলাসের মুখের প্রতি চোখ তুলিয়া কহিল, আপনার বাবা কে এবং তার নিষেধ করবার কী অধিকার আমার জানা নেই, কিন্তু আপনি যে মহরমের উদ্ভূত উপমা দিলেন, এটা হিন্দুর রোশন চৌকি না হয়ে সেই মুসলমানদের মহরমের কারা নাকারার বাধ্য হলে কি করতেন শুনি? এ শুধু নিরীহ স্বজাতির প্রতি অত্যাচার বৈত নয়। বিলাস অকস্মাৎ চৌকি ছাড়িয়া লাফাইয়া উঠিল, চোখ রাঙাইয়া ভীষণ কণ্ঠে চেঁচাইয়া কহিল, বাবার সম্বন্ধে তুমি সাবধান হইয়া কথা কও বলে দিচ্ছি, নইলে এখনই অন্য উপায়ে শিখিয়ে দেব তিনি কে এবং তার কী অধিকার। আগন্তুক আশ্চর্য হইয়া বিলাসের মুখের প্রতি চাহিল, কিন্তু ভয়ের চিহ্নমাত্র তাহার মুখে দেখা দিল না। দেখা দিল বিজয়ার মুখে। তাহার বাটিতে বসিয়া তাহারই এক অপরিচিত অতিথির প্রতি এই একান্ত অশিষ্ট আচরণে ক্রোধে লজ্জায় তাহার সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। আগন্তুক মুহূর্তকাল মাত্র বিলাসের মুখের প্রতি চাহিয়া রহিল, পরক্ষণেই তাহাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া বিজয়ার প্রতি চোখ ফিরাইয়া কহিল, আমার মামা বড়লোক নন, তার পূজার আয়োজন সামান্যই, তবুও এইটি একমাত্র আপনার দরিদ্র প্রজাদের সমস্ত বছরের আনন্দ উৎসব। হয়তো আপনার কিছু অসুবিধা হবে, কিন্তু তাদের মুখ চেয়ে কি এটুকু আপনি সহ্য করে নিতে পারবেন না? বিলাস ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া সম্মুখের টেবিলের উপর প্রচণ্ড মুষ্টাঘাত করিয়া চিৎকার করিয়া উঠিল, না পারবেন না, 100 বার পারবেন না। কতকগুলো মূর্খ চাষার পাগলামি সহ্য করবার জন্যে কেউ জমিদারি করে না।
তোমার আর কিছু বলবার না থাকে তো তুমি যাও, মিথ্যে আমাদের সময় নষ্ট করো না বলিয়া সে হাত দিয়া দরজা দেখাইয়া দিল। তাহার উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য আগন্তুক ভদ্রলোকটি যেন হতবুদ্ধি হইয়া গেল। সহসা তাহার মুখে প্রত্যুত্তর যোগাইল না। কিন্তু পিতার কাছে বিজয়া নিষ্ফল শিক্ষা পায় নাই। সে শান্ত ধীরভাবে বিলাসের মুখের প্রতি চাহিয়া কহিল, আপনার বাবা আমাকে মেয়ের মতো ভালোবাসেন বলেই এদের পুজো নিষেধ করেছেন, কিন্তু আমি বলি হলই বা 3-4 দিন একটু গোলমাল। কথা শেষ করিতে না দিয়াই বিলাস তেমনি উচ্চকণ্ঠে প্রতিবাদ করিয়া উঠিল, সে অসহ্য গণ্ডগোল, আপনি জানেন না বলেই। বিজয়া হাসি মুখে বলিল, তা হোক গণ্ডগোল, 3 দিন বৈধ নয়। আর আপনি আমার অসুবিধার কথা ভাবছেন, কিন্তু কলকাতা হলে কি করতেন বলুন তো? সেখানে অষ্টপ্রহর কেউ কানের পাশে তোপ দাগতে থাকলেও চুপ করে সহ্য করতে হতো বলিয়া আগন্তুক যুবকটির পানে চাহিয়া কহিল, আপনার মামাকে জানাবেন, তিনি প্রতিবার যেমন করেন এবারেও তেমনি পুজো করুন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আগন্তুক এবং বিলাসবাবু উভয়েই বিস্ময়ে অবাক হইয়া বিজয়ার মুখের পানে চাহিয়া রহিল। আপনি তবে এখন আসুন বলিয়া বিজয়া হাত তুলিয়া ক্ষুদ্র একটি নমস্কার করিল। অপরিচিত ভদ্রলোকটিও আপনাকে সংবরণ করিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং ধন্যবাদ ও প্রতি নমস্কার করিয়া এবং বিলাসকেও একটি নমস্কার করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। অবশ্য ক্রুদ্ধ বিলাস আর একদিকে চক্ষু ফিরাইয়া তাহা অগ্রাহ্য করিল, কিন্তু দুজনের কেহই জানিতে পারিল না যে এই অপরিচিত যুবকটি তাহাদের সর্বপ্রধান আসামী জগদীশের পুত্র নরেন্দ্রনাথ।